প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমরা যারা এবছর 5 থেকে 6-এ উঠেছ, তোমাদের ভূগোল বিষয় অর্থাৎ জিওগ্রাফি এই বিষয়ের পার্ট 2 ভিডিও ক্লাস নিয়ে এলাম। ঠিক আছে, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। পার্ট 2 ভিডিও ক্লাস কোন বিষয়ের ওপর বলো তো? তোমাদের ভূগোল বইয়ের প্রথম অধ্যায়, ঠিক আছে, আকাশ ভরা সূর্যতারা নামক যে চ্যাপ্টারটি রয়েছে, এইটা প্রথম অধ্যায়ে পড়া রয়েছে আকাশ ভরা সূর্যতারা। এই অধ্যায়ের পার্ট 2 ভিডিও ক্লাস নিয়ে এলাম। পার্ট 1-এ আমি 1 নম্বর পৃষ্ঠার যে সমস্ত বিষয়গুলো রয়েছে তা আমি লাইন বাই লাইন রিডিং আকারে তোমাদেরকে পড়িয়েছি, শুনিয়েছি এবং প্রত্যেকটি লাইনের মানে ভেঙে ভেঙে বুঝিয়েছি। পার্ট 1 ভিডিও ক্লাস যারা না দেখেছো, দেখো তোমরা তো এখন ছোট, তোমাদের এই উপরের দিকে দেখো একটা লিংক আসছে, ওটাকে বলা হয় আই বটন। এই আই বটনের লিংক লাগানো রয়েছে, ওখানে ক্লিক করলে তোমরা পার্ট 1 ভিডিও ক্লাস দেখতে পাবে। এছাড়া তোমাদের এই সম্পূর্ণ ভূগোল বইয়ের সমস্ত ক্লাসগুলো প্লেলিস্টের মধ্যে পাবে। এরই ঠিক পরে একটু বাদে আবার একটা ওই উপরের দিকে লিংক আসবে প্লেলিস্টের, ওই লিংকে ক্লিক করলে তোমরা সমস্ত ভূগোল বইয়ের ক্লাস যত যা বেরোবে আমার চ্যানেলে ওই প্লেলিস্টের মধ্যে পাবে। প্লেলিস্টের লিংক এই ভিডিও ডেসক্রিপশানে এছাড়া লিখে দেওয়া রয়েছে, কেউ যদি ডেসক্রিপশানটা ওপেন করে খুলে পড়তে পারো, পড়ে লিংকে ক্লিক করে তোমাদের প্রয়োজনীয় ক্লাসগুলো দেখে নাও। পার্ট 1 ভিডিও ক্লাস আজকে যেমন পার্ট 2 করছি, এটা ওই প্লেলিস্টের মধ্যে পাবে। এরপর আবার পার্ট 3 বেরোবে, পার্ট 4 বেরোবে। তার সঙ্গে বলে দিই, পার্ট 1 ভিডিও ক্লাসে আমি প্রত্যেকটি লাইনের মানে বুঝিয়েছি, আমি বললাম যেটা। তারপরে মহাবিশ্ব কাকে বলে, নীহারিকা কাকে বলে, ছায়াপথ কাকে বলে, এগুলোও বুঝিয়েছি, ঠিক আছে, এবং উদাহরণ দিয়েছিলাম, তো সেগুলো দেখে নেবে। আর আজকের পার্ট 2 আরম্ভ করছি এই নক্ষত্র থেকে, যেমনটা আমি পার্ট 1-এ বলে দিয়েছিলাম যে নক্ষত্র থেকে পার্ট 2 ভিডিও ক্লাস করব। তো দেখো, আজ আমরা 2য় নম্বর চ্যাপ্টার আলোচনা করব তোমাদের এই ভূগোল বইয়ের। তো তোমাদের ভূগোল বই অর্থাৎ স্কুল থেকে যে বইটি দিয়েছে সেই ভূগোল বইটি বের করে পার্ট 2-র ক্লাসটা করো, অর্থাৎ 2 নম্বর পেজ বের করো। আজ আমরা 2 নম্বর পেজে যা যা রয়েছে সমস্ত কিছু দেখব, লাইন বাই লাইন আমি তোমাদেরকে পড়াবো। আর খাতা নিয়ে কেউ বসতে চাইলে বসতে পারো, আমি যেগুলো যেগুলো লিখতে বলবো লিখতে পারো। এছাড়া আমি প্রত্যেকটি অধ্যায়ের পড়ার শেষে তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে যা যা প্রশ্ন হবে আমি কাগজে লিখে বা বোর্ডে ক্লাস করে তোমাদেরকে আমি উত্তর রেডি করিয়ে দেবো, প্রত্যেকটি প্রশ্ন এবং তার উত্তর, ঠিক আছে, চিন্তা করার প্রয়োজন নেই। তো দেখো কি বলা রয়েছে, ফার্স্ট এখানে নক্ষত্র লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ লাল কালিতে। নক্ষত্রটা কি জিনিস এই সম্পর্কে তোমাদের জানতে হবে। কি বলা রয়েছে, আকাশ ভরা তারাগুলো কতই না বিচিত্র। বিচিত্র শব্দের অর্থ কি না অবাককর বা বিস্ময়কর, ঠিক আছে। তো আকাশ ভরা তারাগুলো কতই না অবাক করা বা হচ্ছে কতই না বিস্ময়কর জিনিস, ঠিক আছে। এখানে দেখো একটা ছবি দেওয়া রয়েছে, এগুলো কি বলতো, এগুলো হচ্ছে নক্ষত্র, ঠিক আছে, উজ্জ্বল জ্যোতিষ্ক, ঠিক আছে, মিটমিট করছে সব সময়, তা এগুলোকে নক্ষত্র বলা হয়। এগুলো আমরা এক কথায় বলে থাকি, কিন্তু নক্ষত্র জিনিসটা কি বিশদ জানতে তোমাদের এইটা পড়তে হবে। তারপর দেখো কি বলা রয়েছে, ছোট বড় নীল হলুদ সাদা কতগুলো একা একা আবার কতগুলো একসঙ্গে ঝাঁক বাঁধা, মানে কতগুলো একা একা থাকে আবার কতগুলো একসঙ্গে ঝাঁক বাঁধা অবস্থায় থাকে, এরকমই, ঠিক আছে, আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখো, ঠিক আছে। তো ঝাঁক বাঁধা অবস্থায় থাকে এই তারা বা নক্ষত্র, যেটাকে কিন্তু ইংলিশে কি বলা হয় বলতো, স্টার। স্টার মানে আমরা কি জানি না, স্টার মানে তারা বা নক্ষত্র, এটা হচ্ছে তারা বা নক্ষত্র, স্টার, ঠিক আছে। তো নক্ষত্র একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড যাদের নিজস্ব আলো ও উত্তাপ আছে। তাহলে তোমাকে যদি বলে কার নিজস্ব আলো ও উত্তাপ আছে, এখান থেকে এরকমই 1 নম্বরে একটা প্রশ্ন হয়, খাতায় এটা লিখতে পারো এখন, কিংবা আমি পরবর্তী সময় যখন প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে আসবো ওখানে আমি করিয়ে দেব। এই সমস্ত প্রশ্নগুলো লিখে তার উত্তরগুলো লেখা থাকবে, আমি আলোচনা করে দেব। তো এখন যদি কেউ লিখতে চাইছো লিখতে পারো, তো লিখবে কি না, যাদের জ্বলন্ত মানে যারা বা যাদের লিখতে পারো, সব থেকে ভালো হবে যারা লিখো, যারা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড এবং যাদের নিজস্ব আলো উত্তাপ আছে তাদেরকে নক্ষত্র বলা হয়। তাহলে নক্ষত্রের সংজ্ঞাটা তোমরা পেলে, নক্ষত্র কাকে বলা হয় বুঝতে পারলে। তারপরে দেখো কি বলা রয়েছে, তারার রং। তারার রং কি রকম, তারা বা নক্ষত্র তো একই জিনিস, এক্ষুনি আমরা পড়লাম। তো নক্ষত্রের রং কি রকম হয় দেখো, বা তারার রং কি রকম হয় তোমাদের বইতে যেটা দেওয়া রয়েছে সেটাই বলছি। দেখো, কোনো তারা কতটা উত্তপ্ত রং দেখে বোঝা যায়। তাহলে কোন তারাটা কতটা উত্তপ্ত, উত্তপ্ত মানে
ওর মধ্যে কিন্তু সূর্যের মতন তাপ রয়েছে, ঠিক আছে। তো সেইটা কত উত্তপ্ত তার রং দেখেই সেটা কিন্তু বিশ্লেষণ করা যায় বা বোঝা যায়। ছোট লাল তারার উষ্ণতা সব থেকে কম, তাহলে কোন তারার উষ্ণতা সব থেকে কম তোমাকে যদি বলে, তুমি লিখবে ছোট লাল রঙের যে তারাটি, সেই তারাটির উষ্ণতা সব থেকে কম। এরকম একটা প্রশ্ন হয়, কেউ চাইলে লিখতে পারো কোন তারার উষ্ণতা সব থেকে কম, এরকম প্রশ্নটা লিখবে। উত্তরটা তার নিচে লিখবে ছোট ও লাল রঙের যে সমস্ত তারাগুলো হয় তার উষ্ণতা সব থেকে কম হয়। আকাশে এরকম তারার সংখ্যা সব থেকে বেশি। তাহলে তোমাকে যদি বলে আকাশে কোন তারার সব থেকে বেশি, তুমি লিখবে আকাশে ছোট ও লাল রঙের তারার সংখ্যা সব থেকে বেশি। মাঝারি হলুদ আর উষ্ণতা আর একটু বেশি, মাঝারি হলুদ তারার উষ্ণতা আর একটু বেশি, বোঝা গেল। বিরাট নীল তারার উষ্ণতা প্রচণ্ড বেশি এবং বেশ উজ্জ্বল। তাহলে তোমাকে যদি বলে আকাশের উজ্জ্বলতম তারার প্রকৃতি কীরকম বা আকৃতি কেমন, তুমি লিখবে এটি দেখতে বিরাট, তার উষ্ণতা প্রচণ্ড বেশি অন্যান্য তারাগুলির থেকে, এরকমই উত্তরটা লিখবে, ঠিক আছে। তারপরে দেখো, আর প্রকাণ্ড সাদা তারার উষ্ণতা এবং উজ্জ্বলতা দুটোই সব থেকে বেশি, খালি চোখে আমরা এই তারাগুলোকেই দেখতে পাই। এরপর দেখো তোমরা একটা লাল রঙের ছক দেখতে পাচ্ছ কি, সরাসরি ছকটা চলে আসো, তারপর আমি তারার কাছে আলোকবর্ষ দূরে এটা পড়াবো। দেখো ছকটা আগে বুঝিয়ে দিই। বাড়ির কাছাকাছি কোনো প্ল্যানেটোরিয়াম, দেখো প্ল্যানেটোরিয়াম মানে কি বলতো, প্ল্যানেটোরিয়াম মানে হচ্ছে মিউজিয়াম টাইপের, যেখানে বিভিন্ন রকমের মহাকাশের বিষয়বস্তুগুলো রাখা থাকে, ঠিক আছে। প্ল্যানেটোরিয়াম এইখানে গিয়ে দেখে আসো, কৃত্রিমভাবে মহাকাশ গ্রহ তারা সব কিছু দেখতে পাওয়া যাবে। মানে কৃত্রিমভাবে মানে সেটা কোনো সময় শোল দিয়ে তৈরি করা হতে পারে বা কোনো মানে কৃত্রিম জিনিস দিয়ে তোমাদেরকে দেখানোর জন্য তৈরি করা হয় আর কি, ওই সমস্তগুলো যেখানে রয়েছে সেটাকে বলা হয় প্ল্যানেটোরিয়াম। গিয়ে দেখে আসতে বলছি এবং ধারণা লাভ করতে বলছি। তারপরে দেখো ওই ছকেরই নিচের দিকে দেখো প্ল্যানেটোরিয়ামের ছবিটা দেওয়া রয়েছে, মানে মিউজিয়াম ধরে নিতে পারো এটা একটা। কি বলা রয়েছে তারই নিচে দেখো একটা কালো আর্ট পেপারে আঠা লাগিয়ে তার ওপর অভ্র ছড়িয়ে বানিয়ে ফেলো নানান রকমের ছায়াপথ। এগুলো তোমাদেরকে বাড়িতে করতে বলছে শিকার জন্য। দেখো ছায়াপথ কি আগের ক্লাসে আমি বলে দিয়েছি, তার ছবিটা দেখো এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, ছায়াপথের উদাহরণ কি, আকাশগঙ্গা ছায়াপথ। আমরা আকাশে যে এত তারা দেখি সেগুলো কার অংশ বলতো, এই আকাশগঙ্গা ছায়াপথেরই অংশ, ঠিক আছে। তারপরে দেখো ওই ছকের নিচের দিকে একটি ব্লু রঙের ছক দেওয়া রয়েছে, এই ছকটায় কি লেখা রয়েছে, দিনের বেলা তারা দেখা যায় কেন। তোমাদেরকে এটা বুঝতে হবে, দিনের বেলা কেন আমরা তারা দেখতে পাই। কিন্তু আমরা কি সত্যি তারা দেখতে পাই না, সূর্যের প্রচণ্ড আলোর দরুন আমরা কিন্তু দিনের বেলা তারাকে দেখতে পাই না। কিন্তু আমাদের মনে রাখতে হবে তারা কিন্তু সব সময় রয়েছে আকাশে এবং সব সময় দেখা যায়, কিন্তু সূর্যের তাপের জন্য আমরা দিনের বেলা তারাকে দেখতে পাই না, এটা আমাদের মনে রাখতে হবে। দেখো কি বলা রয়েছে এই প্রসঙ্গে, এক টুকরো কালো কাগজে পেন দিয়ে গেথে কয়েকটা ফুটো করো। এগুলো তোমাদের করতে বলেছি, কিছু তেমন করার মানে বোঝানোর নেই, তবুও বলে দিচ্ছি, শুনে নাও। এবার কাগজটা টর্চের মুখে আটকে রাখো, অন্ধকার ঘরে দেওয়ালে টর্চের আলো ফেলে দেখো সাদা বিন্দুগুলো তারার মতন দেখবে। এই অবস্থায় ঘরের আলো জ্বেলে দাও, তারাগুলো উধাও হয়ে যাবে, ঠিক আছে। মানে যেমন দিনের বেলা সূর্যের তাপে তারাগুলো উধাও হয়ে যায়, আমরা দেখতে পাই না, এটাই বলা রয়েছে আর কি উদাহরণটা দিয়ে। তো দেখো এবারে আমরা এদিকে চলে আসছি, তোমাদের এই পেজে দেখো তারার কাছে আলোকবর্ষ দূরে। এবারে আমি এইটা বোঝাবো বা পড়াবো তোমাদের, কি বলা রয়েছে দেখো, তারা এক কোটি কোটি কিলোমিটার দূরে রয়েছে। তাহলে তারা কত দূরে রয়েছে আমাদের থেকে, তোমাকে যদি প্রশ্ন বলে 1 নম্বরের, তুমি বলবে তারা আমাদের থেকে কোটি কোটি কিলোমিটার দূরে রয়েছে। সূর্যের পরেই আমাদের সব থেকে কাছের তারা প্রক্সিমা সেন্টাউরি রয়েছে। বানানগুলো একটু দেখে রাখবে তোমরা ছোট, ঠিক আছে। এই বানানটা তোমরা দাগিয়ে রাখো, এই লাইনটা আর কি, সূর্যের পরেই আমাদের সব থেকে কাছের তারার নাম কি, এরকমই আসে। তোমরা লিখবে প্রক্সিমা, শুধু প্রক্সিমা বলে দেবে, কেউ যদি না পুরো নামটা লিখতে পারো
প্রক্সিমা বানানটা দেখে যাবে, পয়রফলা কয় দন্তস্বই ময়াকার, প্রক্সিমা, ঠিক আছে। আর সেন্টাউরি, তাহলে এর পুরো নাম কি? প্রক্সিমা সেন্টাউরি, দন্তস্বইকার দন্তন টয়াকার হসু রহস্যিকার, ঠিক আছে। তো সেন্টাউরি রয়েছে প্রায় কত লক্ষ কিলোমিটার দূরে? প্রায় 41 কোটি লক্ষ কোটি, ঠিক আছে, 41 লক্ষ কোটি দূরে। তাহলে সূর্যের পরে আমাদের সবথেকে কাছের তারার নাম কি এবং এর দূরত্ব কত? এইরকমই তোমাদের প্রশ্ন দেয় পরীক্ষায়। তুমি লিখবে সূর্যের পরেই আমাদের সবথেকে কাছের তারার নাম হলো প্রক্সিমা, এর দূরত্ব 41 লক্ষ কোটি কিলোমিটার, ঠিক আছে, এর দূরত্বটা। তো যারা পুরো নাম লিখতে পারো লিখবে যে সূর্যের পরেই আমাদের সবথেকে কাছের তারা হলো প্রক্সিমা সেন্টাউরি, এর দূরত্ব, ঠিক আছে, 41 লক্ষ কোটি কিলোমিটার, এরকম করে উত্তরটা লিখবে। আর যদি কেউ হাফ নাম লিখতে পারো, শুধু প্রক্সিমা লিখলেও হবে, ঠিক আছে। দেখো সবাই তো সবটা পারবে না, তার জন্য বলছি। সেহেতু সূর্যের অনেক কাছে আছে, দূরত্ব মাত্র 15 কোটি কিলোমিটার, ঠিক আছে, সেহেতু তুলনায় সূর্য অনেক কাছে আছে। আচ্ছা, এরপর দেখো সে তুলনায় সূর্য অনেক কাছে আছে, মানে আমাদেরকে বলছে আর কি, আমাদের থেকে সূর্য এই তারা থেকে অনেক কাছে আছে, এর দূরত্ব 15 কোটি কিলোমিটার। তাহলে তোমাকে যদি বলে সূর্যের দূরত্ব আমাদের থেকে কত কিলোমিটার, ঠিক আছে, তুমি লিখবে সূর্যের দূরত্ব আমাদের থেকে 15 কোটি কিলোমিটার। তাই সূর্যকে বড় আগুনের থালার মতন দেখতে লাগে। সূর্য থেকে পৃথিবীর আলো পৌঁছাতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। এই লাইনটা ইম্পর্টেন্ট রয়েছে, তোমাকে এই প্রশ্নটা দিতে পারে যে সূর্য থেকে আমাদের আলো পৌঁছতে কত সময় লাগে, এই লাইনটা দাগিয়ে রাখো। সূর্য থেকে পৃথিবী, মানে এই লাইনগুলো সবগুলোই দাগিয়ে রাখো, ঠিক আছে। এই যে দেখো এখান থেকেই সূর্যের পরই আমাদের সবথেকে কাছের তারা প্রক্সিমা সেন্টাউরি রয়েছে, হ্যাঁ, এই লাইনগুলো পুরো দাগাবে, প্রায় 41 লক্ষ কোটি কিলোমিটার দূরে, সে তুলনায় সূর্য অনেক কাছে রয়েছে, যার দূরত্ব 15 কোটি কিলোমিটার। তাই সূর্যকে বড় আগুনের থালার মতন দেখতে লাগে। তারপরে এই যে যেটা আমি বললাম এক্ষুনি, যে সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় কত লাগে, তোমাকে যদি বলে এই লাইনটা দাগাবে, সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড, তাহলে এটাই উত্তর লিখবে। তারপরে দেখো, অর্থাৎ বায়ুশূন্য অবস্থায়, এই লাইনটাও দেখাবে, আলোর গতিবেগ 1 সেকেন্ডে প্রায় এই যে 3 লক্ষ কিলোমিটার। এই লাইনটাও ইম্পর্টেন্ট। তোমাকে যদি প্রশ্ন করে আলোকবর্ষ কাকে বলে, তুমি বলবে যে আলোকবর্ষ হলো বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। এই গতিবেগে 1 বছর ধরে আলো যতটা দূরত্ব অতিক্রম করে তা হলো আলোকবর্ষ, এরকম করে তোমরা লিখবে। এটা আমি প্রশ্ন আকারে এবং উত্তর আকারে যখন ক্লাস করাবো ভালো করে আমি উত্তরগুলো লিখে দেব, তোমরা বুঝতে পারবে, ভালো ভালো করে লিখে দিলে ছোট ছোট করে তোমরা বুঝতে পারবে। তো তার জন্য তোমাদের পুরো ক্লাসগুলো দেখতে হবে প্রত্যেকটি, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো দেখো আলোকবর্ষ বলে বা লাইট ইয়ার বলে, বোঝা গেল। এই লাইনটাও তোমরা দেখাবে, ওখান থেকে একদম দাগানো যা শুরু করবে একদম এগুলো দেখাও, এগুলো সবই ইম্পর্টেন্ট। জ্যোতির্বিজ্ঞানীরা মহাবিশ্বের বিভিন্ন নক্ষত্র ছায়াপথ দূরত্ব এই আলোকবর্ষ একক পরিমাপ করেন। তাহলে জ্যোতির্বিজ্ঞানীরা মহাবিশ্বের যে বিভিন্ন নক্ষত্র ছায়াপথের দূরত্ব এই আলোকবর্ষ এককেই পরিমাপ করেন। তাহলে তোমাকে এখান থেকে এরকম প্রশ্ন দিতে পারে, জ্যোতির্বিজ্ঞানীরা কোন হিসেব করে নক্ষত্র ছায়াপথের দূরত্ব বের করেন। তুমি লিখবে জ্যোতির্বিজ্ঞানীরা মহাবিশ্বের বিভিন্ন নক্ষত্র ছায়াপথের দূরত্ব এই আলোকবর্ষ হিসেবকে কেন্দ্র করেই হচ্ছে এই নক্ষত্র ছায়াপথের দূরত্ব বের করে থাকেন, ঠিক আছে। এই লাইনটাও একটু দাগিয়ে রাখো, ইম্পর্টেন্ট রয়েছে। এই এককে প্রক্সিমা সেন্টিউরির দূরত্ব পৃথিবীর থেকে 4.2 আলোকবর্ষ, ঠিক আছে। তাহলে তোমাকে যদি বলে প্রক্সিমা সেন্টিউরির দূরত্ব পৃথিবী থেকে কত, তুমি বলবে প্রক্সিমা সেন্টিউরির দূরত্ব পৃথিবী থেকে 4.2 আলোকবর্ষ, এরকমই একটা প্রশ্ন হয়। এখান থেকে এটা একটু তাকিয়ে রাখো, ঠিক আছে। এই একক থেকে আরম্ভ করে প্রক্সিমা সেন্টিউরির দূরত্ব পৃথিবী থেকে 4.2 আলোকবর্ষ, এই লাইনটা দেখাও। তারপরে দেখো নেক্সট আমরা নক্ষত্র মণ্ডল সম্পর্কে জানবো বা জ্ঞান লাভ করবো, বা নক্ষত্র মণ্ডল কি এই সম্পর্কে আমি তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা শুনতে থাকো বুঝতে থাকো। এখানে একটা ছবি দেখো, কি দেওয়া রয়েছে বলো তো, এটা হচ্ছে বকমণ্ডল, এটা কিন্তু মহাকাশে থাকে। এই যে
তারাগুলোকে জুড়লে কিন্তু একটা বগের আকৃতি সৃষ্টি হয়, তার জন্য একে বকমণ্ডল নাম দেওয়া হয়েছে। এটা আমরা পড়লে জানতে পারবো বকমণ্ডল কি জিনিস। দেখো আমি পড়ে তোমাদেরকে বোঝাচ্ছি। নক্ষত্রমণ্ডল এই প্রসঙ্গে কি বলা রয়েছে দেখো, কাছাকাছি থাকা তারাগুলোকে কাল্পনিক, ঠিক আছে, ভাবে যোগ করলে বিভিন্ন আকৃতি তৈরি হয়। এরকম এক একটা তারার ঝাঁককে বলে নক্ষত্র। তাহলে নক্ষত্র কাকে বলে তোমাকে যদি বলে তো কোনখান থেকে দাগাবে দেখো, মহাকাশে অসংখ্য তারা যখন ঝাঁকবদ্ধ অবস্থায় থাকে তখন তাকে নক্ষত্র বলা হয়। এটা গেল এই প্রশ্নটার উত্তর। তো তোমরা এখানে বইতে যেহেতু রয়েছে কাছাকাছি থাকা তারাগুলোকে কাল্পনিক ভাবে যোগ করলে বিভিন্ন আকৃতি তৈরি হয়, এরকম একটা তারার ঝাঁককে বলা হয় নক্ষত্র, এটাও লিখতে পারো। তো এই অবধি দাগিয়ে রাখো, আমি যেখান থেকে দাগিয়ে দেখালাম প্রথম থেকে আরম্ভ করে এই অবধি। আর এই নক্ষত্রমণ্ডল ইংরাজি কি বলো তো, কনস্টেলেশন। তোমাদের এখন ইংরেজি না জানলেও চলবে, তবুও একটু বলে দিচ্ছি, শিখে রাখো। পরবর্তী সময় তোমরা যখন বড় হবে তোমাদের ইংরেজিটা জানতে হবে। এই সম্পর্কে কত রূপকথা কাল্পনিক কাহিনী ভেবেছে মানুষ, মানে মানুষের মনে জন্মেছে আর কি। উত্তর আকাশে 7টি উজ্জ্বল তারা, আমরা যাকে বলি সপ্তর্ষি মণ্ডল। তাহলে সপ্তর্ষি মণ্ডল কাকে বলে তোমাকে প্রশ্ন দিতে পারে, এটা একটা ভিভিআই করে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেক বছর তোমাদের ষষ্ঠ শ্রেণীর পরীক্ষায় আসে। তুমি লিখবে উত্তর আকাশে 7টি উজ্জ্বল তারা দেখা যায়, তাকে সপ্তর্ষি মণ্ডল বলা হয়। ঠিক আছে, এগুলো এক কথায় উত্তর বা 1 নাম্বার মানবিশিষ্ট প্রশ্ন। ঠিক আছে, তো সপ্তর্ষি মণ্ডল কাকে বলে বোঝা গেল। এখান থেকে দাগাও, উত্তর আকাশে 7টি উজ্জ্বল তারা, উত্তর আকাশে 7টি উজ্জ্বল তারা, এটা দেখাবে, দেখা যায় যাকে আমরা বলি সপ্তর্ষি মণ্ডল, এ অবধি দেখাবে। তো এগুলো আমি প্রশ্ন আকারে এবং উত্তর আকারে ক্লাস নিয়ে আসবো, চিন্তা করার প্রয়োজন নেই, এখন বুঝতে থাকো। আকাশের অন্যদিকেই কাছে ইংরেজি এম অক্ষরের মতন ক্যাসিওপিয়া। তাহলে এম অক্ষরের মতন যে তারার সমষ্টি বা ঝাঁক দেখা যায় তাকে কি বলা হয়, এরকম প্রশ্ন দেয়, ক্যাসিওপিয়া বলা হয়। তারপরে দেখো ক্রুশ চিহ্নের মতন বকমণ্ডল, তাহলে এটা কিন্তু একটা ক্রুশ চিহ্ন, ঠিক আছে, এটা কিন্তু বকমণ্ডল বলা হয়। তারপরে দেখো আর অপূর্ব সুন্দর নক্ষত্রপুঞ্জ কালপুরুষকে কল্পনা করা হয়েছে। তাহলে কালপুরুষ কি না অপূর্ব সুন্দর একটি নক্ষত্রপুঞ্জ, যাকে আমরা কালপুরুষ বলি, কিন্তু কালপুরুষের এক্স্যাক্টলি সংজ্ঞাটা অনেকটা বড়, মানে 2 লাইন মতন লিখতে হবে, সেটা আমি নিয়ে আসবো, বুঝিয়ে দেবো। এগুলো জাস্ট একটু করে তোমাদের ধারণা দিয়েছি, এগুলো থেকে প্রশ্ন হয়, আমি প্রশ্ন নিয়ে আসবো এবং উত্তর নিয়ে আসবো, আবারও বলছি। তারপরে দেখো পুরা কাহিনী এক সাহসী শিকারী রূপে, মানে একজন শিকারীর ছবি, শিকারিনীর ছবি পাওয়া যায় আর কি তারাগুলোকে যোগ করলে। তারপরে দেখো এরপরে আমি নেক্সট দিন তোমাদের সঙ্গে তারাগুলো মিটমিট করে কেন এবং তারা চেনার উপায় বা তারা চেনার মজা, কিভাবে আমরা তারাকে চিনতে পারবো সেই সম্পর্কে বোঝাবো। টেলিস্কোপ কি, খুদে জ্যোতির্বিজ্ঞানীদের মজার খেলা, আর একেই ফেলো, এই সম্পর্কে আমি ক্লাস করব। প্রত্যেক দিন আমি তোমাদের একটি পেজ করে বোঝাবো, কেননা তোমরা ছোট, তোমাদেরকে বোঝানোর প্রয়োজন রয়েছে। তো অবশ্যই তোমরা বুঝতে থাকো। আজ এ অবধি, সবাই ভালো থেকো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। পার্ট 1 অথবা 1 নম্বর পেজের ভূগোল ক্লাস না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে, লিঙ্কগুলো প্রত্যেকটি ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে।